Nadia. আমি উর্মি, ইশরাত জাহান উর্মি। আমি মক্সি and this is Dakini Podcast. সবাইকে শুভ সন্ধ্যা। ডাকিনী পডকাস্টের আজকে নবম পর্ব। আমরা আজকে আবার ডাকিনী পডকাস্টে আমি আছি ইশরাত জাহান উর্মি, নাদিয়া ইসলাম আছেন আমার সাথে, আছেন মক্সি। আমরা একটু সবাইকে হাই হ্যালো বলি প্লিজ। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। উর্মি, মক্সি এবং যারা যারা শুনছেন, কি কারণে শুনছেন জানি না, সবাইকে শুভ সন্ধ্যা। মক্সি Hello সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সন্ধ্যা সন্ধ্যা হে মুখ জোড়াই। আচ্ছা, আমরা মোটেই উচ্চারণের ক্লাসে বসি নাই, হ্যাঁ ওকে ফাইন, একটা হইলেই হইলো। আচ্ছা, আমরা গত পর্বে না যেটা নিয়ে কথা বলতেছিলাম ওটা শেষ হয় নাই, এবং নাদিয়া বলতেছিলেন শুরু করার আগে যে এটা কিছুটা ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করলে করুক, কিন্তু আমার মনে হয় যে এই আমাদের মতো যারা মিলেনিয়ার আছে বা তার আগে যদি বুমার্সদের জন্য হয়, তাদের এগুলো আসলে পই 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 করে শেখা বা বোঝা উচিত। কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী নতুন যিনি হয়েছেন তিনি আমাদেরকে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে বলছেন বাংলাদেশের স্বার্থ আমরা পই পই করে বুঝে নেব। তো অনেকদিন পরে পই পই শব্দটা মনে পড়লো। তো আমরা আসলে এদের, আমার মনে হয় আমাদের মতো যারা আছেন তাদের পই পই করে এগুলো শেখা উচিত, হ্যাঁ, যে কিভাবে আমরা প্রিডেটর চিনবো, এবং সব থেকে বড় কথা কিভাবে নিজেদেরকে প্রটেক্ট করব অনলাইনে অফলাইনে দুই জায়গায়। নাদিয়া, আপনি বলতেছিলেন না যে সব সময় আমরা যারা, যেমন আমি আপনাকে এর আগের পর্বে বলছিলাম যে আমার মায়ের মৃত্যুর পরে আমি একটা অদ্ভুত আচরণ করছি এবং তার জন্য আমাকে অনেক ভুগতে হয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয় যে আপনি যখন খুব বেশি ভালনারেবিলিটি শো করেন অনলাইনে, তখন চারদিকে লোকজন খপ করে বসে থাকার জন্য মানে একদম রেডি থাকে। আপনার আপনার সাথে কথা হচ্ছিল যেটা, যে কিভাবে আমরা চিনবো যে কোনটা আসলে সাইলেন্ট ট্রিটমেন্ট, কোনটা আসলে আম, স্বাভাবিক কারোর ব্যস্ততা। তো এই সব মিলায় আপনি যদি একটু বলেন যে আসলে কিভাবে নিজেকে প্রটেক্ট করার উপায়গুলা কি কি, সেগুলো যদি বলেন, বা যদি অন্য কোনো ভাবে হুম আপনি শুরু করতে হুম চান হুম শুরু করতে পারেন। না, এর আগেও আমি বলছিলাম যে আপনার মার মৃত্যুর আলাপ থেকে আমি যদি আরেকবার শুরু করি, সেটা হচ্ছে ইমোশনাল হওয়া কিন্তু কোনো সমস্যার বিষয় না। আমাদের প্রত্যেকেরই ইমোশন আছে, এবং ইমোশন দেখানো এটা খুবই সুস্থ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা প্রসেস। কিন্তু পাবলিক ইমোশনের একটা সমস্যা আছে। আপনি মার জন্য কাঁদছেন বা পার্টনারের জন্য কাঁদছেন, আপনার একটা রিলেশনশিপ ভেঙে গেছে, আপনার মন খারাপ হবে, আপনি কাঁদবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অনলাইনে আপনি কতখানি কাঁদবেন এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অনলাইনে আপনি কতখানি দেখাচ্ছেন এই বিষয়ে আপনার সতর্ক থাকতে হবে। কারণ আপনি আহ, যদি অনলাইন এবং অফলাইনের পার্থক্যটা বোঝেন, তাহলে হয়তো বিষয়টা বুঝতে সুবিধা হবে। একটা সময় ছিল যখন আমরা, ধরেন আমার মা মারা গেছে, একটা কথার কথা বলছি, আমার মা বেঁচে আছে। তো এখন ধরেন মা মারা গেছে, আমার যেটুক আমার এই মারা যাওয়া সংক্রান্ত যে অনুষ্ঠানগুলি হয় বা আমরা যেভাবে মৃত্যুকে উদযাপন করি, তো আপনার ঘরের আত্মীয়রা কিছু আসলেন, তারা কাছের লোকজন আসবে, এরপর একটা মিলাদের অনুষ্ঠান বা কুলখানির অনুষ্ঠান বা শ্রাদ্ধ হয়, বা আপনি হুম যেই প্রক্রিয়াতে এই ফিউনারেলের বা মেমোরিয়াল হুম সার্ভিস গুলি আপনি করেন সেটা তো করছেন। আপনি খেয়াল করে দেখেন যেখানে আপনি খুব লিমিটেড কিছু মানুষকে অ্যাক্সেস দিচ্ছেন আপনার বাসায়, যে তারা জানতে পারছে যে আপনার মা মারা গেছে অথবা বাবা মারা গেছে। এখন অফলাইনে এই জিনিসটা আপনি একটা নাম্বারটাকে লিমিট করতে পারেন, যে 10 জন মানুষ আমার এই খবরটা জানে, বা আপনি যে অফিসটাতে হুম চাকরি করছেন সেখানে 2 জন মানুষ জানে, সবাই কিন্তু জানে না। অনলাইনে সেই জিনিসটাই, এই যে আপনার বাউন্ডারি যে জায়গাটা ছিল, বাউন্ডারিটা ব্লার হয়ে গেছে। এখন আপনি যদি একটা পাবলিক পোস্ট দেন, সেটা আপনি যেই অঞ্চলে থাকেন, ধামরাইয়ে থাকেন, সেই ধামরাই পার হয়ে সেটা টিম্বাকটু চলে যাবে, আজারবাইজানের বাকুতে চলে যাবে। এবং অনলাইনে প্রেডিটররা সবসময় উৎপেতে বসে আছে যে কাকে, কোন কোন ভালনারেবল লোকজনকে তারা ট্রিগার করবে বা টার্গেট করবে। এখন বিষয়টা এরকম যে আপনার মা মারা গেছে, আপনি হচ্ছে মগবাজার চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আপনি রাস্তার মাঝখানে কাঁদতেছেন। বিষয়টা অনলাইনে লেখাটা ঠিক এই রকমের আহ ভয়ঙ্কর হুম একটা হুম হুম বিষয়, এবং আমরা কখনো এটা খেয়াল করি না যে কার হাতে আমি ইনফরমেশনটা তুলে দিচ্ছি। এবং সবাই যে আপনার ভালো চায় সেটা তো না, আপনার 3 জন শুভাকাঙ্ক্ষী কাঙ্ক্ষী আছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশে বা অনলাইনে যারা যারা আছে প্রত্যেককে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি একজন বিশিষ্ট লেভেলের বোকাচোদা, এছাড়া আর অন্য কোনো কিছুই না। তো আপনার হুম ধরেন মা মারা গেছে, আপনি আপনার, এবং ফেসবুকে আপনি লিখতে চান বা এক্সে আপনি লিখতে চান বা আপনার টুইটারে আপনি একটা পোস্ট দিতে চান, এটাকে লিমিট করে ফেলেন যে আমার অডিয়েন্স কে হবে, অডিয়েন্স লিমিট হয়ে গেল। এগেন, ইমোশন কোথাও কোনো সমস্যা না, কিন্তু পাবলিক ইমোশন সমস্যা। কারণ আপনার এই দুর্বলতার সুযোগ আরো 4 জন মানুষ নিবে। এখন অনলাইনে প্রেডেটর যারা আছে, এই প্রেডেটরের কারণটা কি সেই বিষয়ে আমরা ধরেন অনেক হুম লম্বা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দিতে পারি। হঠাৎ করে হুম এই হুম এটা প্রেডেটররা আমি বেড়ে আপনার গেছে। এখন, মানে আমি এই প্রশ্নটাতে আসতেছিলাম, সরি আপনাকে থামানোর জন্য। যে আজ মানে আমি শিকার হইলাম, এটা ঠিক আছে একটা বিষয়, কিন্তু যে আসলে এই কাজগুলা করে সে কেন করে? মানে সবাই কি সাইকোপ্যাথ? তা তো হইতে পারে না। সবাই কি সোশিওপ্যাথ? তাও তো হইতে পারে না।
নাকি সোশিওপ্যাথের না, সংখ্যা এটা বাড়তেছে? এটা 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 আসলে আমাদের মানে সোসাইটি যেভাবে ইন্টারনেটের কারণেই যেই পদ্ধতিতে এক্সপ্যান্ড করেছে, এটা একটা আর্টিফিশিয়াল এক্সপ্যান্ড। আপনি ধরেন আজকে থেকে আপনার বাবাকে যদি জিজ্ঞেস করেন 20 বছর আগে বা 50 বছর আগে আপনার বাবা কয়জন মানুষকে চিনতেন, উনি যদি ব্যবসা করেন 50 জন মানুষকে উনি চিনতেন, খুব বেশি হলে 100 জন মানুষকে উনি চিনবেন। ফ্যামিলি মেম্বার চারজনের সাথে ব্যবসা বাণিজ্য করেন ইত্যাদি। আপনার মাকে জিজ্ঞেস করেন কয়জন মানুষকে চিনতেন, 50, খুব বেশি হলে 100 মানুষ। এখন আপনি অনলাইনের কারণে এক ধরনের আর্টিফিশিয়াল এক্সপোনেনশিয়াল আকারে আমাদের বন্ধুর সার্কেল, আপনাদের এক একজনের ফেসবুকে বন্ধু আছে 5,000, আপনার ফলোয়ার আছে 3 মিলিয়ন। এরা কেউ আপনাকে চেনে না, আপনি মনে করেন যে আপনি এদেরকে চেনেন। তো এই সেন্স অফ বিলঙ্গিংনেস একটা তৈরি হয়, যেটা একদম কমপ্লিট ফলস সেন্স অফ বিলঙ্গিংনেস। সেখান থেকে যেটা হয়, মানুষ কিছুদিন পরেই কয়েক রকমের ধাক্কা খায়। ধরেন যে মানুষটাকে আপনি অনলাইনে পরিচয় হলো, তার আপনি একটা নাম জানেন, এবং সেই যেই নামটা এটা আসলে ফলস নাম কিনা সেটাও আপনি জানেন না। আপনার এক ধরনের ফলস যোগাযোগ তৈরি হচ্ছে তার সাথে, এবং দুদিন পরেই আপনি সেখান থেকে ধাক্কা খাচ্ছেন। এরকম করতে গিয়ে এত মানুষের মাঝখানে, একটা কথা আছে সম্ভবত ভিড়ের মধ্যে একা। এখন কথা হচ্ছে ভিড়ের মধ্যে আপনার একাই থাকার কথা। ভিড়ের মধ্যে কখনোই মানুষ সামষ্টিকভাবে থাকে না। মানুষ সামষ্টিকভাবে থাকে খুব ছোট জায়গায়। যখনই আপনি একটা মেলার মাঝখানে পৌঁছাচ্ছেন, যখনই আপনি একটা হাটের মাঝখানে, তখন আপনাকে একা থাকতেই হবে। এবং আমরা বেসিক্যালি একটা গ্লোবাল ভিলেজে বা গ্লোবাল একটা খাপ পঞ্চায়েতে আছি, যেখানে কেউ কারোর সাথে কোনো রকম সাবস্টেন্সিয়াল যোগাযোগ যেটাকে বলে, আত্মার যোগাযোগ যেটাকে বলে, একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, তাকে রক্ষা করে, তার বন্ধুত্বের দাম দেয়, তার সাথে বেইমানি করবে না, তার জন্য আমি এই লেংথ পর্যন্ত যেতে পারি, এই বন্ধুত্বের জায়গাটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে। এটা বেশ অনেকদিন ধরে হচ্ছিল, যে ধরেন আমাদের ক্যাপিটালিস্ট যে স্ট্রাকচার, তারপরে ধরেন আমাদের নগরমুখী যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আস্তে আস্তে মানুষ ইন্ডিভিজুয়ালিস্টিক হচ্ছে। ইন্ডিভিজুয়ালিজমের ভালো দিক আছে, প্রতিটা জিনিসেরই খারাপ ভালো দুই দিকই তো আছে। ইন্ডিভিজুয়ালিজমের ভালো দিক আছে, ইন্ডিভিজুয়ালিজমের খারাপ দিক হচ্ছে বিশেষত যেই মানুষরা অন্যের উপর নির্ভরশীল, এবং সেটা বেশিরভাগ মানুষই, 90% মানুষ অন্যের সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট করতে চায়। হিউম্যান টেন্ডেন্সি এটা, যে আপনি আমার সাথে কানেক্ট করতে চাইবেন, আমি আপনার সাথে কানেক্ট করতে চাইবো কোনো না কোনো ফর্মে। কিন্তু এখন এই কানেকশন গুলি কমপ্লিটলি ভেইগ একটা জায়গায় পৌঁছে গেছে। এই জায়গাগুলি কমপ্লিটলি একটা ফলস প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় আছে। যে কারণে কিছুক্ষণ মানুষের, এই যে ধরেন ঘরে ঘরে মানসিক সমস্যা, এই ঘরে ঘরে মানসিক সমস্যার কারণগুলি এটাই, যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার আমাদেরকে, এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীর ফেনোমেনা, যে আপনার নিজস্ব যোগাযোগ নাই। আপনি দেখেন একটা রেস্টুরেন্টে 5টা বন্ধু আড্ডা দিতে গেছে, 5 জনের হাতে মোবাইল ফোন, 5 জনই হয়তো 5 জনের সাথে যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে, অথবা ডিএম করছে, অথবা আপনার সঙ্গে আমি রিলস শেয়ার করছি। যেটা আজকে থেকে 10 বছর আগে হলেও, 20 বছর আগে হলেও আপনারা 5টা বন্ধু আড্ডা দিতে গেছেন, হাবিজাবি জিনিস নিয়ে কথা আড্ডাই বলতেন। দিতাম সেক্ষেত্রে। তার হ্যাঁ, মানে হচ্ছে এখানে এখানে আমার মনে হয় যে আমরা যদি জিনিসটাকে একটু সাম আপ করি, তাহলে হচ্ছে বিষয়টা এরকম যে আপনি যেটাকে ভাবতেছেন যে আপনার একটা বিশাল সার্কেল বন্ধু আপনাকে আহা উহু আহা উর্মি আপু, হ্যাঁ তোমার জন্য খুব খারাপ লাগতেছে আপু, তুমি তোমার এই শাড়িটা আমাকে দিও, হ্যাঁ আপু তোমার এই গয়নাটা খুব সুন্দর, এগুলো শুনে শুনে মনে হচ্ছে বা চলো তো একদিন কফি খেতে যাই, চলো একদিন বসি, তোমার সাথে আমি সব শেয়ার করতে চাই, বসতে চাই। এইসব যে বলা হচ্ছে, তার একটা মানে কি বলবো, একটা ফেব্রিকেটেড একটা জিনিস কোনো কিছু একটা আছে, যেটা আসলে মানে সোশ্যাল মিডিয়া দিয়ে আসলে এই রকম বন্ধুত্ব, প্রাণের বন্ধুত্ব, বন্ধুত্ব যে বন্ধু বেইমানি করবে না, যে বন্ধু পাশে থাকবে, এটা তৈরি হওয়া এই মুহূর্তে, আমি জানি না আজ থেকে 5-10 বছর আগে কি হইতো, সোশ্যাল মিডিয়া তো আসছে অনেকদিন হয়ে গেছে না, তো সেটা দিয়ে আসলে এই মুহূর্তে মানে এই ভিড়ের মধ্যে যে অবস্থা, যে ভিড়ের মধ্যে একা, সেটা হওয়াটা একটু টাফ। তো বন্ধুত্ব এবং বন্ধুত্বকে আরো বেশি যাচাই বাছাই করা, অনেক বন্ধু একসাথে আসলে হয় না। তো প্রিডেটরের বিষয়টা ওইখান থেকেই আসে, যে আপনি কোথায় যায় কানতেছি, আমি ভাবতেছি সবাই আমার বন্ধু, সবাই আমাকে আহাহুই করতেছে, মোটেও বিষয়টা সেরকম না। ফলে আমি কতটুকু শো করব সেটা একটু মাথায় নিয়ে, এবং তার পরবর্তী আপনার ম্যাথ কি সেটাও একটু বুঝে নিয়ে তারপরে আর কি করা উচিত। এটাই তো বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, ডেফিনিটলি। এখন ধরেন আমাদের যে সোশিওপ্যাথরা আছে, সোশিওপ্যাথরা তো সোসাইটির প্রোডাকশন। তারাও এক ধরনের ভিকটিম। আপনি দেখেন সোশিওপ্যাথদের আপনি যদি সাইকোঅ্যানালিসিস করতে যান, দেখবেন যে তাদের নিজেদের, তাদের মাদার ইস্যু আছে বা ফাদার ইস্যু আছে, ছোটবেলায় অ্যাবান্ডনমেন্ট ইস্যু আছে। কোনো না কোনো কারণে একজন মানুষ সোশিওপ্যাথে পরিণত হয়। সাইকোপ্যাথ অন্য জিনিস। যেরকম ধরেন তার জেনেটিক প্রিডিসপোজিশন আছে। সেই জন্ম থেকেই এরকম। তার সাইকোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল যে মেকআপ, সেই মেকআপের মধ্যেই আছে যে সে সাইকোপ্যাথ হিসেবে বড় হবে। সাইকোপ্যাথরা সংখ্যায় খুব কম। এবং আপনার লাইফে আপনি সাইকোপ্যাথ হয়তো না দেখার সম্ভাবনা, এনকাউন্টার করার সম্ভাবনা খুবই কম। শূন্যের কাছাকাছি। 1% আপনার হয়তো সম্ভাবনা আছে। খুব, খুব, খুব কম। কিন্তু সোশিওপ্যাথ আপনি নিয়মিত দেখবেন আপনার আশেপাশে। তা আমরা সোশিওপ্যাথ টার্মটাকে খুবই মানে হেলাফেলা করে ইউজ করি আরকি। আমরা ধরেন একজনকে পছন্দ হইল না বলে বলে দিলাম সোশিওপ্যাথ। এটা দুটো জায়গা থাকতে হবে। একটা হচ্ছে আপনার এই জেনেটিক মেকআপটা আপনি
অলরেডি আছে, আপনি এটা নিয়ে জন্মগ্রহণ করেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার সেই পরিবেশটা দরকার, যেই বেশে ধরেন আপনার বাবা মা খুবই ভয়ঙ্কর রিলেশনশিপ ছিল, বাবা সারাক্ষণ মাকে মারছে অথবা মা সারাক্ষণ বাবাকে মারছে, হোয়াট এভার দ্য কেসিস, অথবা বাবা মার মধ্যে কেউ একজন ড্রাগ অ্যাডিকশনে আক্রান্ত, প্রস্টিটিউশনের সাথে জড়িত, বিভিন্ন রকম জিনিসপত্র, সম্পর্ক ভালো না, কেউ কাউকে রেসপেক্ট করে না, এই জাতীয় জিনিসপত্র, মেলা জিনিসপত্র এটার সাথে আছে। বা আপনি ছোটবেলায় যে সিকিউরিটিটা পাওয়ার কথা ছিল আপনার বাবা বা মা বা যে আপনার গার্ডিয়ান ছিল, তার কাছ থেকে যেটুক সিকিউরিটি, ভালোবাসা, আদর পাওয়ার কথা ছিল, আপনি কিছুই পান নাই। সোশিওপ্যাথরা এই পদ্ধতিতে ব্রু হয়। এখন ধরেন আমাদের যেহেতু অনলাইনের কারণে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কারণে আমাদের আর প্রাইভেট সেক্টর বলতে কিছু নাই, আমাদের সব জিনিসপত্র খুব পাবলিক হয়ে গেছে। তো সোশিওপ্যাথদের জন্য সেগুলিকে টার্গেট করা সহজ, এবং তাদের হুম তাদের আপনাকে আপনার সাইকোলজিটা বোঝাও সহজ। এখন সোশিওপ্যাথদের যে মূল ঝামেলাটা সেটা হচ্ছে যে তারা নিজেরা যেহেতু উন্ডেড মানুষ এবং তাদের হুম এই ট্রমাগুলি হিল হয় নাই, তারা হুম অন্য মানুষকে খুঁজছেই যে তার যে নার্সিসিস্টিক পার্সোনালিটি আছে, এবং সোশিওপ্যাথরা বেশিরভাগই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি তে আক্রান্ত মানুষ হয়ে থাকেন। সবাই না, সবাই না, সোশিওপ্যাথের অনেক রকম ইয়ে আছে, ক্যাটাগরি আছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তো তারা যেটা চেষ্টা করে অন্য মানুষকে শাস্তি দেওয়ার, এবং এটার মাধ্যমে তারা এক ধরনের আনন্দ পায়। বা আমি নিজে যে পাওয়ারলেস, সোশিওপ্যাথদের হুম খুব ইন্টারনাল একটা বিষয় হচ্ছে তারা ভেতর থেকে অসম্ভব ভঙ্গুর মানুষ, তাদের নিজেদের ভয়ঙ্কর ধরনের সাইকোলজিক্যাল ট্রমা আছে, কিন্তু সেটাকে কোপ করার জন্য, আপনি তো বেঁচে আছেন, মরে যান নাই, সেই বেঁচে থাকার জন্য তাকে যেটা করতে হয়, পাওয়ারটা আরেকজনের কাছ থেকে নিয়ে আসতে হয়। এবং এই পাওয়ারটা আরেকজনের কাছ থেকে কিভাবে আনে? আপনি যখন তার কাছে নতজানু হচ্ছেন, আপনি যখন তার কাছে বাধ্য হচ্ছেন, তাকে বলছেন যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই জিনিস তখন তাকে পাওয়ার দিচ্ছে, ওকে। যেই পাওয়ারটা, যেই পাওয়ার তার মানে সোসাইটিতে নাই। মানে এইটা কি অনেকটা আপনার ভ্যাম্পায়ারের মতো, যে তার খিদা লাগে প্রচন্ড, সে পুরো পাগলের মতো হয়ে যায়, মানুষের রক্তটা খাওয়ার পরে সে আবার জীবিত হয়, বিষয়টা এরকম, সে বিষয়টা চার্জড হয়। এরকমই, এবং এটাকে যে ধরেন আরেকটা টার্ম আছে এনার্জি ভ্যাম্পায়ার, হ্যাঁ, যে আমার নিজের হুম এনার্জির অভাব, সে কারণে আমি আরেকজনের এনার্জি টেনে নিয়ে আসছি। এবং আপনি দেখবেন একজনের সাথে কথা বলার সাথে সাথে আপনার মনে হবে যে ভাই আমার লাইফে আর কোনো কিছু ভালো লাগে না, মানে ড্রেইনড হয়ে যাওয়া একেবারে। হুম ড্রেইন হয়ে যাওয়া। এনার্জি ভ্যাম্পায়ারের মতো এদেরও এদের ভ্যালিডেশনের ইয়ে আছে, চাহিদা আছে। তারা যেহেতু তাদের নিজেদের লাইফে এই পাওয়ারটা নাই, এই ভ্যালিডেশনটা নাই, এই অ্যাপ্রিসিয়েশনটা নাই, তারা অন্য মানুষের কাছ থেকে এবং বিশেষত ভালনারেবল মানুষের কাছ থেকে সেই জিনিসটা তারা আহ, খুঁজতে থাকে সারাক্ষণ। এখন ধরেন আমাদের সোসাইটি এমন ভাবে তৈরি হয়েছে যে আমাদের চারদিকে সব ভঙ্গুর মানুষ। আপনি আপনার আশেপাশের 90% মানুষ দেখবেন ইদার বাবা মা তাদেরকে নষ্ট করে ফেলছে। এটা বাবা মা ইচ্ছাকৃত ভাবে করে তা না, কারণ ওদের ট্রেনিং নাই। মানে বাচ্চা হওয়ার আগে আমি তো এই কথাটা ফাইজলামি করে বলতাম যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি ম্যারিড কাপলদের বলতাম যে তোমাদের 4 বছরের ট্রেনিং লাগবে, তোমরা বাচ্চা জন্ম দিতে পারবা কিনা বা বাচ্চা পালন করার হুম জন্য হুম তোমরা উপযুক্ত কিনা, হুম হুম। তারপর তোমরা না, এটা বাচ্চা। মোটেই মোটেই এটা ঠাট্টা করার মতো বিষয় না। প্যারেন্টিং এখন খুবই শেখার মতো একটা বিষয়। হুম তো এখন বাচ্চাদেরকে বাবা মারা এবং উন্ড যে করে, উন্ড করার জায়গাগুলি তো আসলে বাবা মা দিয়ে শুরু হয়। তারপর ধরেন আমার সোসাইটি, স্কুল, কলেজ এবং আমি যেই স্ট্রাকচারে বড় হচ্ছি, সেই পুরো স্ট্রাকচারটা আমাকে উন্ড করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যায় যখন আমি দেখছি যে আমার চারদিকে, আমি নিজে উন্ডেড, আমার চারদিকে সব মানুষই উন্ডেড। তো তখন আমি এক ধরনের এই যে ট্রমা বন্ডিং এর মতো জায়গা, সবাই যে এগেন সোশিওপ্যাথ তা না, আমি যেই জায়গাটাতে ব্যথা পাচ্ছি, আমি জানি যে আপনি ওই জায়গায় ব্যথা পাইছেন, তো আমার তখন এক ধরনের সঙ্গী দরকার হয়। আমি আপনাকে সেই অনলাইনে ইয়ে করলাম, ধরেন আমার মা মারা গেছে এবং আপনার মা মারা গেছে, আপনার সাথে আমার কানেকশন কিন্তু যেই লেভেলে হবে, যার মা মারা যায় নাই তার সাথে কোনোদিন একই লেভেলে কানেকশন হবে না। তো এই কানেকশনটা স্বাভাবিক, যে ধরেন আমরা যেই গান শুনে কানেক্ট করি, সেই গান শুনে কানেক্ট করার জায়গা হচ্ছে যে যে গায়ক যে ধরেন আমেরিকাতে বসে যে গানটা লিখছে, এবং আমি ধরেন এগেন টিম্বাকটু বললে আপনি খুবই অফেন্ডেড ফিল করেন, কেন করেন জানি না। তো টিম্বাকটুতে বসেও আমি একই জিনিস ফিল করছি। এই জায়গা থেকে মানুষ মানুষের সঙ্গে কানেক্ট করে, মানুষের কানেকশনের জায়গা হচ্ছে সবসময় নেগেটিভ ফিলিং। পজিটিভ ফিলিং দিয়ে আমি ক্লাসে ফার্স্ট হইছি, তুমিও ক্লাসে ফার্স্ট হইছো, আসো আমরা দুজন কোলাকুলি করি, এটা কোনোদিন হয় না। কিন্তু তুমি ফেল করছো, আমি ফেল করছি, দেখেন আমাদের দুইজনের একটা বন্ধুত্ব হবে। হুম হুম। আমি ক্লাসে ফার্স্ট হইছি এবং আপনি আরেক ক্লাসে ফার্স্ট হইছেন, আপনার সাথে আমার জীবনে কোনোদিন বন্ধুত্ব হবে না। সাফল্য দিয়ে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় সবসময়, মানে বন্ধুত্ব বা মানুষ এই ভ্যালিডেশনটা খোঁজে নেগেটিভ রিইনফোর্সমেন্টের জায়গা থেকে। আপনি ফেল করছেন, আমি ফেল করছি, তার মানে হচ্ছে আপনার সাথে আমার এক ধরনের কমন জায়গা আছে। তো সাইকোপ্যাথরা এই জিনিসটা খোঁজে। সাইকোপ্যাথ শুধু না, অনলাইনে যারা প্রেডেটর আছে তারা এই জিনিস খুঁজবে, আপনার ভালনারেবিলিটি কি। এখন আপনি জানেন না আপনার ভালনারেবিলিটি সম্পর্কে, সেটা একটা জিনিস। আপনি এটা ধারণাই নাই যে এই বিষয়টা আপনার ভালনারেবিলিটি হিসেবে কাজ করে। তো সুতরাং আপনি তো কন্টিনিউয়াসলি ইনফরমেশন ফিড করে যাচ্ছেন অনলাইনে তার মানে কনস্ট্যান্টলি। নিজের, নাদিয়া এক সেকেন্ড, তার মানে নিজের ভালনারেবিলিটি কি সেটা বিষয়েও একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত, তাই না?
যে এটারও আমার কথা আমি কিন্তু আসলে আমরা প্রথম এপিসোড থেকে এই কথাটা বলছি যে আপনি যদি টের পান যে আমি ক্রমাগত ভুল সম্পর্কের ভেতর আছি বা আমার সম্পর্কগুলি কাজ করে না বা আমি বন্ধুত্ব ধরে রাখতে পারি না, সেই ক্ষেত্রে হুম আপনার প্রশ্ন হবে যে আমার নিজের কি সমস্যা আছে, এইটা আগে সর্ট আউট করি। একটা রিলেশনশিপে ঢোকার আগে, একটা আপনি যখন পার্মানেন্ট লং টার্ম একগামী একটা সম্পর্কের কথা চিন্তা করছেন, সেটা যেই সম্পর্কই হোক, সেই হুম সম্পর্কে হুম যাওয়ার আগে আপনার বুঝতে হবে যে আমার সমস্যা কি। আমি কি আসলে না জেনে আরেকজনকে গ্যাস লাইট করি কিনা, বা আমি কি হুম আসলে এমন কোনো টোপ হয়ে বসে আছি কিনা যেখানে অন্যান্যরা তো 400 দিকে ধরেন ছিপ ফেলে বসে আছে, কিন্তু আমি কি নিজে আসলে হুম। টোপ কিনা, সেটা তো আপনার বুঝতে হবে নাকি? মানে আমিও কাউকে বিরক্ত করছি কিনা, আমিও কাউকে হার্ট করছি কিনা, আমিও কাউকে আসলে কি বলে কোনো একটা ঝামেলায় ফেলতেছি কিনা। আমার মনে হচ্ছে আমার সব ঠিকঠাক, কিন্তু আমিও করছি কিনা এটা, এটা নিজেকে মানে এছাড়াও 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 সেলফ ব্লেমিং না করেই এই বিষয়টা একটু নিজের দিকে নিজের সাথে না, বোঝাপড়া করা। এটা ভালো শব্দ বলছেন যে ব্লেম করা না, ব্লেম কেউ কাউকে মানে ব্লেম করে কোনো লাভ নাই। মানে ব্লেম করে লাভ নাই বলতে হচ্ছে যে ব্লেমিং এর খেলাটা অনেক সময়ই হচ্ছে যে আমার নিজের কোনো দোষ নাই অথবা আমারই দোষ, এই দুটোর হুম দুই হুম হুম বাইনারি জায়গার মাঝখানে থাকা। তো এই দুই বাইনারি জায়গার মাঝখানেও মানে 50 শেডস অফ গ্রে আছে, যেটা আমারও দোষ না, অপরপক্ষেরও দোষ না। আমি আগে পরিস্থিতিটা বুঝি, আমি আগে আমাকে বুঝি যে কি কারণে আমি এরকম, এবং কি কারণে আমি একটা সার্টেন ক্যাটাগরির মানুষের ব্যাপারে অ্যাট্রাক্টেড হই। বারবার আমি কেন সোশিওপ্যাথের পাল্লায় যেয়ে পড়ছি, বা বারবার আমি কেন একই ভুল করছি। একদম একদম মানে বা সোজা বাংলায় বলেন যে বারবার কেন ধরা খাই বা মারা খাই। হ্যাঁ, সেটা তো আছেই। হ্যাঁ, সেটা আছে। তো আমি ওই এ কারণেই যে পাবলিক ইমোশন শো করার ক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনি পাবলিক ইমোশন শো করেন। আম আ এছাড়া হচ্ছে আমি এর আগের এপিসোডেও এটা বলছিলাম যে ভালনারেবল গ্রুপ গুলো আমরা নিজেরা যদি জানি যে ধরেন মিড লাইফ এ পৌঁছে আ ছেলে-মেয়ে মানে অথবা ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স সব ধরনের মানুষই এক ধরনের আ সাইকোলজিক্যাল একটা আ ভয়েড এর ভেতর যে উপস্থিত হয়। ধরেন আপনার হুম লাইফে হুম অনেক কিছু হয়ে গেছে। আপনার পড়ালেখা মানে সোসাইটি আপনার কাছ থেকে যা এক্সপেক্ট করে। হ্যাঁ, আপনার কাছ থেকে একটা ডিগ্রি এক্সপেক্ট করে, একটা বিয়ে এক্সপেক্ট করে, ২ টা বাচ্চা এক্সপেক্ট করে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতো আছে। তখন আপনি যে এক ধরনের ভয়েড এর ভেতরে, নারী পুরুষ সবাই এই জিনিসের ভেতর দিয়ে যায় যে আমি আসলে লাইফে কি করছি? তখন আপনার মনে হয় যে আমার তো একটা বন্ধু নাই। আ আমি আসলে আমার মনের কথা কাউকে বলতে পারি না। তো এটা একটা ভালনারেবল গ্রুপ। দ্বিতীয় ভালনারেবল গ্রুপ হচ্ছে একদম মাত্র যারা পিউবার্টির ভেতর দিয়ে যাচ্ছে, টিনেজ বাচ্চারা আছে, বাচ্চা বলা ঠিক না, টিনেজ মানুষরা যারা আছে, যে যারা অ্যাডাল্টহুড এবং চাইল্ডহুড এর মাঝামাঝি জায়গায় যারা আছে, তারা একই সাথে অ্যাডাল্টদের মতো তাদের ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে, বা সেই অ্যাডাল্টদের মতো একইভাবে তারা সেক্সুয়ালিটিকে এক্সপ্লোর করতে চাচ্ছে, তাদের শরীর তাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সাইকোলজিক্যাল ম্যাচুরিটি তখন পর্যন্ত আসে নাই। একটা রিলেশনশিপ ডিল করা বা হুম এগেন রিলেশনশিপ বলতে কিন্তু আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ শুধু বলি না, বন্ধুত্বের রিলেশনশিপও ডিল করার জন্য হুম যতখানি মেচুরিটি দরকার হয় মানুষের, যতখানি ঠান্ডা মাথা দরকার হয় মানুষের, যতখানি এক্সপিরিয়েন্স দরকার হয় মানুষের, সেগুলির কোনো কিছু বলাটা ঠিক না, বেশিরভাগটাই এই টিনেজ মানুষদের থাকে না। তো এরা একটা ভালনারেবল গ্রুপ। দ্বিতীয় ভালনারেবল গ্রুপ আমি বললাম এই যে আপনার মিড লাইফে পৌঁছানো। হুম হুম এবং হুম থার্ড থার্ড এই ভালনারেবল গ্রুপ যারা, এটা তো হুম ফিজিওলজিক্যাল জায়গা থেকে যে টিনেজ মানুষ যাচ্ছে, এটা যতখানি না সাইকোলজিক্যাল তার চাইতে বেশি ফিজিওলজিক্যাল, শারীরিক পরিবর্তন হচ্ছে। আপনি হুম যখন মেনোপজের দিকে পৌঁছাচ্ছেন, আপনি যখন মিড লাইফে পৌঁছাচ্ছেন, তখন আরেকটা ফিজিওলজিক্যাল চেঞ্জের ভেতর পৌঁছাচ্ছেন। এবং থার্ড যে গ্রুপটা ভালনারেবল গ্রুপ, যারা আসলেই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত, অর্থাৎ আপনার ডিপ্রেসিভ টেন্ডেন্সি আছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে আপনার, অথবা আপনি অ্যাংজাইটিতে আক্রান্ত, আপনার এডিএইচডি আছে, অথবা আপনি বিপিডি তে আক্রান্ত, বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, আপনার অন্য আরো ৪ ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেরকম ধরেন ওসিডি আছে আপনার, এগুলি একান্তই সাইকোলজিক্যাল সমস্যা। এটা হচ্ছে থার্ড ভালনারেবল গ্রুপ। আপনি যদি মনে করেন আপনি এই ৩ টা গ্রুপের যেকোনো একটা গ্রুপের মধ্যে পড়েন, আমি এখানে বাচ্চাদেরকে যারা আন্ডার 16 তাদেরকে একদম কমপ্লিটলি আলোচনার বাইরে রেখে কথাটা বলছি। আমি ধরে নিচ্ছি আপনি হুম 16 প্লাস মানুষ। তো সেই 16 প্লাস মানুষের এই ৩ গ্রুপের যেকোনো এক গ্রুপে যদি আপনি পড়েন, যে ইদার আপনার কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, অথবা আপনি একজন টিনেজ মানুষ, অথবা আপনি মিড লাইফ ক্রাইসিস এর ভেতর দিয়ে যাচ্ছেন, অনলাইনে পোস্ট করার সময় সাবধান থাকেন। রিলেশনশিপের ব্যাপারে সাবধান থাকেন। এবং এই মিড লাইফের গ্রুপটা এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের গ্রুপটা অনেক সময় ওভারল্যাপ করে। কারণ এই সময়ই আপনি প্রথম দেখতে পারবেন যে আপনার বেশ কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। আপনার হাসব্যান্ডের সাথে মনে করেন আপনি ৪০ বছরের সংসার। এখন হঠাৎ করে আবিষ্কার করছেন আপনার হাসব্যান্ডের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এর সমস্যা আছে, অ্যাঙ্গার ইস্যু আছে।
অথবা যেই হুম, অ্যাঙ্গার ইস্যুকে এতদিন আপনি ভাবতেন ব্যাটাগিরি, সেই অ্যাঙ্গার ইস্যুকে হঠাৎ আবিষ্কার করলেন এটা তো আসলে বাইপোলার ডিসঅর্ডার। তো হুম, এবং এই ইনফরমেশন গুলি আমাদের জন্য নতুন। তো এখন এই এই যে যখন আপনি আছেন, এই গ্রুপের মধ্যে যখন আপনি পড়েন, তখন আপনি দরকার হলে ইয়ে নেন, সাইকোথেরাপি নেন, কাউন্সিলরের সাথে কথা বলেন, ম্যারেজ কাউন্সিলরের সাথে কথা বলেন, আপনার বন্ধুদের গ্রুপের সাথে কথা বলেন এবং বন্ধু সিলেকশনে সাবধান হন। কার সাথে আপনি কি কথা বলছেন, সেই বিষয়ে আপনার জানা জানাশোনা থাকতে হবে। এই যে ধরেন আপনি কিছুক্ষণ আগে বললেন যে চলো উর্মি কফি খাইতে যাই। এদের যে সবাই খারাপ সেটা বলছি না। তারও হয়তো ভেন্ট আউট করা দরকার, আপনারও হয়তো ভেন্ট আউট করা দরকার। হুম, আপনাদের হুম, হয়তো হুম, হুম, একই জায়গার ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন, ফাইন, সেটা আছে। কিন্তু বন্ধুত্বের বিষয়টা এরকম যে আমরা আজকে ধরেন দুদিন পরিচয় হলো, আমরা আছে তো আপনার সাথে আমার খুব কানেকশন তৈরি হয়ে গেছে। আপনি যা কথা হুম, বলছেন আমি বুঝতে পারছি, আমি যা কথা বলছি আপনি বুঝতে পারছেন। আপনার সাথে আমার ৩ দিনের বন্ধুত্ব হয়ে গেল। এইটার যে ঝামেলার জায়গাটা সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেন যে আমরা কোনো একটা আ শেয়ার্ড মিজারি থেকে বন্ধুত্বটা তৈরি হয়েছে। আপনার জামাই আপনাকে পিটায়, আমার জামাই আমাকে পিটায়। এই জায়গা থেকে আপনার সাথে আমার বন্ধুত্বটা তৈরি হয়ে গেল। এরপর ২ দিন পর আমার হুম, জামাইয়ের সাথে আমার সব জিনিসপত্র হ্যাঁ, ঠিকঠাক। হুম, তখন হুম, হুম, হুম। আপনি সেই যে আমাদের যে শেয়ার্ড আ আ এমপ্যাথির উপরে বা শেয়ার্ড মিজারির উপরে বেস করে যে বন্ধুত্বটা তৈরি হয়েছিল সেটা ভেঙে যাবে। তখন আপনি বিট্রে ফিল করতে থাকবেন। তো তাহলে বন্ধুত্বটা কিসের উপরে দাঁড়ায় বলেন তো, মানে কিসের উপরে বন্ধু বন্ধুত্বটা হয়? বন্ধুত্ব দাঁড়ানোর একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে সময়। আর কিচ্ছু না। হুম, হুম, বন্ধুত্বের জন্য আপনাকে সময় দিতে হবে। এখন আ আমাদের সোসাইটি আসলে আমাদেরকে সবসময় একটা দৌড়ের উপর রাখে। এর চাইতে ভালো হুম, কথা মানে আর এক লাইনে বলা সম্ভব না। সারাক্ষণ আপনাকে দৌড়ের উপর রাখবে। আপনার এখনই এই কাজ করে ফেলতে হবে। কারণ না হলে আপনি তো আ আপনার বাচ্চা জন্ম দেওয়ার বয়স পার হয়ে যাচ্ছে। আপনার বাচ্চা জন্ম দেওয়া হয়ে গেছে, এখন আপনাকে বাচ্চা বিয়ে দিয়ে ফেলতে হবে। বাচ্চাকে আপনি কোথায় পড়াবেন, কি করবেন না করবেন, বাচ্চা গানের স্কুলে যাবে না সাঁতারের স্কুলে যাবে, এই নিয়ে হচ্ছে আপনি সারাক্ষণ গলদঘর্ম আছেন। সোসাইটি আপনাকে সময় দিবে না এবং আপনাকে বাধ্য করবে যে, "ও আপনার তো বয়স হয়ে গেছে। আপনার তখন ৪০ পার হয়ে গেছে। আর জীবনে কোনদিন আপনার প্রেম হবে না, অমুক হবে না, তমুক হবে না।" এই কথাবার্তা সোসাইটি আপনাকে সারাক্ষণ ইনজেক্ট করতে থাকে এবং আপনিও সেটা বিশ্বাস করেন। বেশিরভাগ মানুষ সেটা বিশ্বাস করে। যে কারণে আমরা কোন কিছুতেই সময় দেই না। বন্ধুত্বের জন্য ১ম জিনিস সময় এবং আপনার রিলেশনশিপ বিল্ড হবে সময়ের উপর। একটা মানুষ ৪ টা পরিস্থিতিতে কিভাবে রিঅ্যাক্ট করে, সেই জিনিসপত্র আপনি সময় না পার করলে বুঝতে পারবেন না। যেই মানুষটা আপনার সুসময়ে আছে, সেই মানুষ আপনার দুঃসময়ে আছে কিনা। সেটা দুঃসময় না আসলে তো আপনি কোনভাবে তাকে টেস্ট করতে পারেন না। আপনাদের ২ জনেরই কোথাও কোনো সমস্যা নাই ধরেন অর্থনৈতিক অর্থে। আপনারও টাকা আছে, আপনার বন্ধুরও টাকা আছে। এখন আজকে আপনার বন্ধু তার কমপ্লিট চাকরি চলে গেল। সে ব্যাংক্রাপসি র মধ্যে আছে। অথবা তার জামাই জি তাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিল। তার হাতে ৳১ নাই। তখন সেই বন্ধুর সাথে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন? সেই বন্ধু আপনার সাথে কিভাবে রিঅ্যাক্ট করবে? এটা সময় না দিলে তো আপনি বুঝতে পারবেন। সুতরাং আমি মনে করি অফলাইনে বন্ধুত্ব ১, অফলাইনে বন্ধুত্ব জরুরি। এবং সেই বন্ধুত্ব আপনার সময় দিয়ে আস্তে একটা আ দীর্ঘ যাত্রায় আপনারা একজন আরেকজনের সাথে আছেন বা নাই, তখন আপনি বুঝবেন যে এই মানুষটা আপনার সাথে আসলে বন্ধু কিনা। এবং এই বন্ধু থাকা এই কারণেই জরুরি যে বন্ধুরা আপনাকে চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে রাখে। অন্য কেউ আপনাকে চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে রাখতে পারবে না। ২ জন মানুষ, ২ ধরনের মানুষ আপনাকে সেটা পারে কাজটা করতে। একজন আপনার পার্টনার, যে আপনার হুম, বাথরুমের শিডিউল জানে। আপনি কটার সময় দাঁত ব্রাশ করেন, আর কটার সময় শাওয়ার নিতে যান থেকে শুরু করে আপনি ঘুমান কিভাবে, আপনি নাক ঝাড়েন কোন পদ্ধতিতে, আপনার ভাত খাওয়ার পদ্ধতিতে, আপনি ভাত খাওয়ার সময় ঝোল দিয়ে চক, 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 চক আওয়াজ করেন কিনা। এই সমস্ত জিনিস আপনার পার্টনার জানে। এক। আর ২য় জিনিস জানে যেটা বন্ধুরা হয়তো এতখানি জানে না। কিন্তু তারা আপনার মুড সুইং সম্পর্কে জানে। আপনার কখন মেজাজ খারাপ হয়, কোন বিষয়ে মেজাজ খারাপ হয়, কখন আপনি কাঁদেন, কোন পরিস্থিতিতে আপনি কাঁদেন। এই বিষয়গুলি আপনার বন্ধু এবং পার্টনার। বাবা-মাও জানে না। বাবা-মার সাথে একটা সময় পর্যন্ত আমাদের সম্পর্ক থাকে, এরপর আর থাকে না। যত ভালো সম্পর্কও থাকুক, বাবা-মা আপনার সেক্সুয়াল লাইফ সম্পর্কে জানে না। আপনিও আপনার বাবা-মার সেক্সুয়াল লাইফ সম্পর্কে জানেন না এবং সেক্সুয়ালিটি এখানে একটা বড় জিনিস। সুতরাং আপনার এখন ধরেন আমরা যেহেতু পার্টনারদের নিয়ে কথা বলছি, সে কারণে আপনার বন্ধু থাকা বাধ্যতামূলক, যে আপনাকে চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে রাখতে পারবে। আপনার পার্টনারও আপনাকে চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে রাখতে পারে। কিন্তু পার্টনারের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে আপনাকে চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে রাখবে কে? এবং আমরা যখন বড় হয়ে যাই, অ্যাডাল্ট আমরা, তখন তো আমাদের আসলে টিচারও নাই। আমাদের আসলে কারো কথা শোনারও দরকার নাই। কারণ আমি সব জিনিসপত্র জানি। ৩৫ এর পরে, ৪০ এর পরে আপনি নতুন কয়টা জিনিস শিখছেন আমাকে বলেন। রেড মানে লাল। এটা আপনি ৩ বছর বয়সে শিখে আসছেন। আজকে কি নতুন করে আপনাকে রেড মানে লাল শিখতে হচ্ছে? বা লাল রংটা আসলে কি সেই জিনিসটা জানতে হচ্ছে। কিছুই আপনাকে শিখতে হচ্ছে না। সো আপনার বন্ধু দরকার, খুব স্ট্রং বন্ধু, যে আপনাকে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে যাচ্ছে না। আপনাকে নিয়ে হাসাহাসি করছে না। আপনাকে প্রশংসা করতে গিয়ে আপনাকে খোঁচা দিচ্ছে না। আপনার দুর্বলতার সময় সে ইনফরমেশন কালেক্ট করছে না। যাতে পরবর্তীতে আপনাকে বলতে পারে, "বলছিলাম না তোরে? কইছিলাম তো। তুই গেছিস
এই জাতীয় জিনিস এটা এই বন্ধুদের কাজ এইটা না। হ্যাঁ এটা আরেকটা জিনিস, সেটা আমি আরেকবার একটু জানতে চাইবো যে তার আগে আমার আরেকটা জিনিস মনে হলো, যেটা একটু জিজ্ঞাসা করি, যে দেখেন আপনি বলতেছিলেন যে কোন কোন আম, কি বলে এটাকে, যে জনরা তো বলবো না এটাকে, মানে কোন কোন টাইপের মানুষ বা কোন কোন ধরনের মানুষ, ক্যাটাগরির মানুষ, সরি শব্দ, আমি আজকাল এত শব্দ হারায় ফেলি, কোন কোন ক্যাটাগরির মানুষ আসলে আম, এই প্রিডেটরদের পাল্লায় পড়ে। তার মধ্যে টিনেজ একটা শ্রেণী, আহ 40-এর পরে ধরেন যাদেরকে মনে করা হয় যে মেনোপজের কাছাকাছি পৌঁছে গেছে। হ্যাঁ, এবং বাংলাদেশের তো ওই যে আমার প্রিয় একটা লাইন আছে, জীবনের বানান ভুল করা নারী, যেটা পশ্চিমেও আছে প্রচুর, জীবনের বানান ভুল করা নারী। আম, উম, এই এই সারা এই ধরনের নারী পৃথিবীতেই নারী আছে। সারা পৃথিবীতেই আছে। হ্যাঁ, মানে হয়তো সে স্বাধীন, সে যথেষ্ট রকমের টাকা পয়সা নিজেরটা নিজে আর্ন করে, যথেষ্ট রকমের স্বয়ংভূ, হ্যাঁ, কিন্তু তার ইমোশনাল জায়গাতে তার এক ধরনের আহ, আহ, কি বলবো এটাকে, অভাব আছে। ইমোশনাল জায়গাতে তার এক হুম, ধরনের খামতি আছে, রিলেশনশিপের জায়গায় তার খামতি আছে। এই ধরনের মানুষ যদি ভালনারেবিলিটি শো করে ফেসবুকে, এবং যারা শো করে না, খুবই মজার ব্যাপার হচ্ছে যে শো করে না, একটু এদিক ওদিক একটা কবিতার লাইন, একটা একটা কোনো একটা ছবি, একটু কিছুতেই কিন্তু মানুষ ধরে ফেলে অনেক কিছু। আর মানে যারা প্রেডেটর তারা তো এই করতেই বসে থাকে, ফলে তাদের পক্ষে ধরা এটা খুব সহজ হয়। ফলে এই হুম, এই ক্যাটাগরির মানুষদেরকে আমরা সাবধান হতে বলবো, তাই না? যে আপনারা সাবধান হন। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে তার মানে কি করতে হবে? ইমোশন দেখাবেন না দেখাবেন, কিন্তু যেই প্যাচাল এতক্ষণ ধরে নাদিয়া ইসলাম পারলেন যে বন্ধুত্ব বন্ধুর কাছে খোলেন। আপনি হাটের পাড়ার মোড়ে যায় নিজের দুঃখের কথা কি বলেন কখনো? মানে আমি কি বলি আমার বাসা হচ্ছে অনুরাগের গলি, আর আমি কি অনুরাগের গলিতে যায় ই করি, মরে যায় আমি কান্দি আমার দুঃখ হইলে? তা তো আমি কান্দি না। তাহলে ফেসবুকে কেন কান্দি? হ্যাঁ, তো তখন আমি তাহলে কি করব? কাঁদবো কোথায়? বন্ধুর কাছে কাঁদবো। আচ্ছা, তাহলে বন্ধুকে, বন্ধু হচ্ছে এই বন্ধু মানে কি, সেটা তখন নাদিয়া ব্যাখ্যা করলো। আরেকটা জিনিস নাদিয়া, এই যে বন্ধুত্বের জায়গা, যেটা আমি বলতে চাচ্ছিলাম এখন, আমার আজকেই মনে হইতেছিল যে অনেকগুলা ঘটনা, আহ, মানে কাহিনী ঘটে। যেমন ধরেন আহ, আহ, মানে বন্ধু আসলে কারে আপনি বলবেন? আপনি অনেক মানে কাউকেই আপনি আসলে দুঃখের কথা সব বলে দিলে, সে যত বড় বন্ধুই হোক বা যাই হোক, একটা সময় কি আসলে আমি মনে করতেছি আমার প্রাণের বন্ধু, যে আপনি সময় দেওয়ার কথা বললেন, আমি আসলে কথা গুছায় বলতে পারতেছি না, আর্টিকুলেট করতে পারতেছি না। ধরেন আমি সময় দেওয়া একটা বন্ধু, আমার দীর্ঘদিনের পরীক্ষিত একটা বন্ধু, হ্যাঁ, দূরে থাকে আমার থেকে কিন্তু আমার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আমি একটা সময় আবিষ্কার করলাম ইন্টারেস্টিংলি, যে এ আমার দুঃখে যে চুকচুক করে, আহাও করে, বা সে যে আমার দুঃখটা জানতে চায়, হ্যাঁ, এই বলো তোমার কি কি কাহিনী, আচ্ছা তোমার ওই কাহিনীটা এখন কি হইলো, তাহলে বলো তো একটু। আমি এতদিন তাকে যেরকম খুব বিশ্বাসের সাথে বলতাম, যেহেতু সে দূরে থাকে কিন্তু আমার পরীক্ষিত বন্ধু, আমি কাছে গিয়ে দেখলাম যে আসলে এরা আমাকে নিয়ে এক ধরনের মজাই করে, বা উম, আমার দুঃখ তারা পেছনে এক ধরনের মজাই তারা পায়, এক ধরনের সুখ তারা পায়। মানে মানুষের ক্যারেক্টার হচ্ছে অন্য কেউ, যে আমি আপনাকে বলতেছিলাম না যে আমি একটা ইলেকশনে দাঁড়ায় হারার পরে আমি যে দুঃখ পাই নাই, এতে অন্যরা ভীষণ দুঃখ পাইলো। হ্যাঁ, মানে অন্যের দুঃখ দেখার মতো আনন্দ আর কিছু নাই। মানুষের যে পৈশাচিক একটা ক্যারেক্টার আছে, মানুষের ভেতরে প্রবণতা আছে, সেটা হচ্ছে এইটা। মক্সি, তুমি এটা বুঝবা কিনা বা তুমি এটা যুক্ত করবা কিনা, ও যে ও এত ও কম বয়স তো আমাদের চাইতে, আমি যদিও জানি না, কিন্তু এই জিনিসটা ধরেন এটা এক্সপিরিয়েন্স এর কারণে আপনি বলতে পারেন, এবং যে কারণে আপনি তো ধরেন আপনার সাথে আমার অনেক কথা হয়। আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম জিনিস, এমনিতেই আমার লাইফে দুঃখ কষ্ট কমই দুঃখ আছে। নাই। হুম, হুম, না, দুঃখ নাই বলাটা ঠিক না। দুঃখ তো ডেফিনেটলি, একটা মানুষ আছে, মানুষ থাকলে তো দুঃখ থাকেই, বিভিন্ন রকমের দুঃখ থাকে। ধরেন আমার পার্সোনাল দুঃখ কমই আছে, খুবই কম। এরপরেও আমার মা, আমার মার সাথে আমি ভয়ঙ্কর লেভেলের ক্লোজ। আমার মা আমার সাথে ক্লোজ, আমি আমার মার সাথে ক্লোজ। আমার মা আমাকে এটা প্রথম বলে, এবং আমি এটা রিয়েলাইজ করি যখন সেটা বেশ আজকে থেকে 10 বছর আগের গল্প, যে আমি আমার পার্টনারের সঙ্গে যখন আমার ছাড়াছাড়ি হচ্ছে, আমি তখন মার কাছে যাই, এবং আমার মা বলতেছে, তুমি দেখি বিশাল কঠিন লোক, তোমাকে আমি জীবনে কোনোদিন কাঁদতে দেখলাম না। তো ধরেন ঘটনা সত্য না, আমি ডেফিনেটলি কঠিন লোক না, ডেফিনেটলি আমি কান্নাকাটি করি, নিয়মিতই কান্নাকাটি করি, বই পইরা কান্দি রেগুলারই, বা সিনেমা দেখা কান্দি রেগুলার, বা ডক্টর হাউস দেখা কান্দি, সেটাও আছে। কিন্তু হুম। আমি এটা প্রকাশ করি হ্যাঁ, না। আমিও আমি আমিও এটা আমিও ফরেস্ট গাম দেখে কান্দি। আমি আমি সেই জিনিসটা ইভেন আমার মার সাথে করি না। কেন? কারণটা এরকম না যে আমি অত্যন্ত সিনিক্যাল একজন লোক, বা ধরেন আম হোয়াটস দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, মক্সি কোথায় গেল? মক্সি আছে না মক্সি চলে গেছে? আচ্ছা, এনিওয়ে, আমি আমি যেটা বলছিলাম সেটা বলি। না, এটা মক্সি এটা নাই এটা না।
আচ্ছা, ও হ্যাঁ, আসবে, অসুবিধা নাই। তো এটা সিনিক্যাল হয়ে যাওয়ার বিষয়টা না। বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমি এটাকে ফিল করি যে এগেইন আমার বন্ধু নাহিদ সুলতানার উদ্ধৃতি দিয়ে বলছি। নাহিদ সুলতানা ফোন করছে আমাকে। ফোন করে বলে, "নাদিয়া ইসলাম কেমন আছো?" বলে যে, "তোমাকে তো এই প্রশ্ন করে লাভ নাই। আমি 2018 সাল থেকে শুনতেছি তুমি ভালো আছো।" তা আমি বললাম যে, "2018 সাল না 1900 কটকটি সাল থেকেই শুনবা। আমার 1985 সালে জন্ম। তখন থেকেই আমি ভালো আছি।" তো তখন সে বলতেছে, "ইদার তুমি এটা মিথ্যা কথা বলতেছো, হ্যাঁ? অথবা হুম, তুমি গোপন করছো।" আ তো এর বাইরে কোন কিছু না। কারণ একজন মানুষ সবসময় ভালো থাকে কিভাবে? আমি তখন যে উত্তরটা তাকে দিয়েছি, এখনো আমি একই উত্তর দিই। দেখো, আমি একজন হিউম্যান বিইং। আমার আ ধরেন নিয়মিত একটা ইয়ে হয়, মাইগ্রেনের ব্যথা হয়। এটা আপনারা জানেন। বই-টই পড়ে রাত্রেবেলা দেখা গেল তীব্র মাইগ্রেন। তারপরে আমি বায়োলজিক্যালি একজন মেয়ে। আমার পিরিয়ড হয়, পিরিয়ডের সময় পেট ব্যথা হয়। বা ধরেন আমার অফিসে একজনের সঙ্গে গ্যাঞ্জাম হইল। এগুলি তো জিনিসপত্র থাকেই। বা আমার বাপের সাথে আমি ঝগড়া করলাম। হ্যাঁ? তো ভাইয়াকে বললাম, আমার ভাইরে বললাম একটা কাজ করতে, সে কাজটা করে নাই, তার সাথে তর্কাতর্কি হলো। এগুলো তো প্রতিটা মানুষের লাইফে থাকবেই। আপনার লাইফে এরকম জিনিস আসবে যে আপনি বেতন দিতে পারছেন না। বাচ্চার স্কুলের বেতন দিতে পারছেন না। আপনার বাড়ি ভাড়া দিতে পারছেন না। আপনার মাথায় ৪ রকমের ব্যবসায়িক প্রেশার চলতেছে। এখানকার টাকা এনে ওইখানে নিতে হবে। এখানে আপনি স্টক ইনভেস্ট করছিলেন। তারপর দেখলেন যে স্টকের প্রাইস আপনি ভাবতেছিলেন এই প্রাইস উঠবে, এটা দেখলেন নাইমে গেছে। এগুলি জিনিস তো হিউম্যান লাইফে খুব স্বাভাবিক, সা সাধারণ জিনিস। উর্মি কি আছেন না উর্মি চলে গেছেন? তো সেই সাধারণ জিনিস আমি মনে করি যে এটা হিউম্যান এক্সপেরিয়েন্স এর পার্ট। হিউম্যান এক্সপেরিয়েন্স এর যেহেতু পার্ট, সেটাকে আমি আসলে খারাপ কোনো আ যে ভালো থাকার বিষয়টা আসলে আমি মনে করি যে নিজের উপর নির্ভর করে, বা খারাপ থাকা বলতে আসলে আমরা কি বুঝাই, সেটা আমরা লাইফকে কিভাবে প্রজেক্ট করি বা লাইফের প্রতি আমাদের কি দৃষ্টিভঙ্গি তার উপর নির্ভর করে আসলে। তো আমি এই পেট ব্যথা, মাথা ব্যথা বা ধরেন আমি পরীক্ষায় ফেইল করলাম, একটা কথার কথা বলছি। এগুলিকে আমি আসলে খারাপ থাকাও বলতে চাই না। আমি মনে করি এটা হিউম্যান এক্সপেরিয়েন্স এর পার্ট। এখন ধরেন সবাই হয়তো সেই জায়গা থেকে দেখবে না। সবাই হয়তো একই রকম আমার মতো করে উম আ চিন্তা করবে ভালো থাকা খারাপ থাকা নিয়ে। সেটাও আমি আশা করি না। কিন্তু যখন আপনি এক্সপ্রেস করছেন, আপনার নিজের কষ্টের জায়গাটা এক্সপ্রেস করছেন, বা আপনি একটা বিষয় নিয়ে খারাপ লাগছে, সেই জিনিসটা এক্সপ্রেস করছেন। এইটা কার সাথে করছেন, কোথায় করছেন, সেই জিনিস খুবই জরুরি। আমরা ইন্টারনেটে যখন আমাদের লাইফ আমরা দেখাই, এক ধরনের এখানে প্রদর্শনবাদিতার জায়গা আছে। সেই প্রদর্শনের আমরা প্ল্যাটফর্মে বসে আছি। কি দেখাচ্ছি, কাকে দেখাচ্ছি, কতখানি দেখাচ্ছি। এটা যদি আপনি ক্যালকুলেট করে দেখান এবং আপনি বলেন যে আমি যে শো করব, আমি সচেতনভাবে এই কাজটা করছি, তাহলে কোথাও কোনো সমস্যা নাই। কেউ যদি সচেতনভাবে কারো vulnerability শো করতে চায়, যে আমার বাবা মারা গেছে আমি সেটা জানাচ্ছি। কিন্তু আমি জানি যে এই vulnerability র থ্রুতে আমি কারো খপ্পরে যেয়ে পড়ব না। কারণ এই জিনিসগুলি খুব সহজ যখন আপনি ইনফরমেশন আকারে ইন্টারনেটে এই তথ্য দিয়ে দিচ্ছেন। আ আজকে আমি মনে হয় যে আ এখানে শেষ করি, কারণ উর্মিও বের হয়ে গেছে এবং মক্সির বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে। সো আজকে আমি এখানে শেষ করি। শেষ করে আ তো আজকে 9th এপিসোড, আর কি বলব আমি জানি না। ঠিক আছে। এই সমস্ত কথাবার্তা উর্মি যেহেতু বলে, আচ্ছা ঠিক আছে। আমি আজকে বলি, আজকে আমাদের 9th এপিসোড শেষ করলাম। নারায়ে তাকবীর, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। গলিতে যাইয়া ই বাই করি সবাইকে